সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন পাঠ্য বইয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এর উপর ষষ্ঠ ক্লাস নিতে চলছি। চলো আজ শিকনফল কি আমরা দেখে নিই। শিকনফল অ্যালকিন কি, অর্থাৎ আমরা অ্যালকিনের সংজ্ঞা দিতে পারবো। অ্যালকিনের সাধারণ প্রস্তুতি লেখো, অর্থাৎ অ্যালকিনের কয়েকটি প্রস্তুতি আমরা করব। এর পাশে অ্যালকিনের সাধারণ ধর্ম বর্ণনা করো। এখানে সাধারণ ধর্ম হলো ভৌত এবং রাসায়নিক ধর্ম। তো দেখি, আমরা এর আগে অ্যালকিনের উপর নামকরণের ক্ষেত্রে বিশদ আলোচনা করেছিলাম। তো আমরা আজ আবার একটু দেখি। অ্যালকিন সাধারণ সংকেত CnH2n। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। তো অ্যালকিনের n এর মান 2, 3, 4 ইত্যাদি হয়ে থাকে। এখানে n এর মান 2 থেকে শুরু, অর্থাৎ সর্বনিম্ন কার্বন সংখ্যা 2। তো এখন দেখো, এর প্রথম সদস্য CH2 ডাবল বন্ড CH2। আমি আগেই বলেছিলাম এখানে সর্বনিম্ন 2টি কার্বন, সুতরাং 2টি কার্বন রয়েছে। এর নাম কি? ইথ যোগ ইন। দেখো, আমরা নামের করণের ক্ষেত্রে বলছিলাম নামের শেষে দ্বিবন্ধন থাকলে ইন যুক্ত হয়। এখানে ইন যুক্ত হয়েছে, ইথ যোগ ইন, ইথিন। ইথিন এখানে কেন ইথিন হয়েছে? দুইটা কার্বন থাকে, নাম থাকে কি? ইথেন। একারের পরিবর্তে রস্যিকার। আচ্ছা, দ্বিতীয় সদস্য তাহলে কি হবে? এই 3টা কার্বন, সি বন্ড সি বন্ড সি, এটা 2। এখানে দ্বিবন্ধন দিলাম, তাহলে 1 2 3 4 হাইড্রোজেন একটা হবে। তাহলে 3টা কার্বন, নাম হবে কি? প্রোপিন। প্রোপিন। এখন যদি 4টা কার্বন থাকে, দেখো 1 2 3 4, 4টা থাকলে কি হয়? বিউটেন। তো আমরা এখন দ্বিবন্ধনটাকে যদি এখানে দেই, তাহলে এখানে 2 আর 2 4, 1 2 3 4, কার্বনের যোজনী 4 ঠিক রাখতে হবে। 1 2 2 4, এখানে 3, তাহলে নাম কি হবে? বিউটিন। এখন বিউটিনে দেখো দ্বিবন্ধনটা প্রথম কার্বনের সাথে যুক্ত, এদিক থেকে কাছে, এদিক থেকে 1 2 3, এখানে শুধু 1, তাই এর নাম হবে কি? বিউটিন। বিউটিন 1। তো অনুরূপ ভাবে আমরা যদি এখন লিখি বিউটিন 2, তাহলে কেমন হবে? দেখো, এটা হবে কি? 1 2 1 2, 2 নাম্বার কার্বনের সাথে, অর্থাৎ 2 নং কার্বনের সাথে দ্বিবন্ধন রয়েছে, তাই এর নাম হবে বিউটিন 2। তাহলে আমরা অ্যালকিনের সাধারণ সংকেত, এতে সদস্য সংখ্যা ইথিন, প্রোপিন, বিউটিন, বিউটিন 1 বিউটিন 2 এগুলো শিখলাম। তো আরো এরকম পেন্টিন, পেন্টিন 1 পেন্টিন 2, হেক্সিন, হেপ্টিন রয়েছে, তোমরা এগুলো দেখবে। তো দেখো, তো এখন আমরা অ্যালকিন কাকে বলে সংজ্ঞায়িত এভাবে করব। অ্যালকিন যে সমস্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন অন্তত একটি দ্বিবন্ধন রয়েছে।
তাদেরকে অ্যালকিন বলে। তাদেরকে অ্যালকিন বলে। তো দেখো আমি সংজ্ঞাটি তোমাদের সামনে উপস্থাপন করছি। যে সমস্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন অন্তত একটি দ্বিবন্ধন রয়েছে, একটিও থাকতে পারে, দুইটিও থাকতে পারে, মানে একের অধিক থাকতে পারে, তবে সর্বনিম্ন একটি থাকতে হবে, দ্বিবন্ধন রয়েছে, তাদেরকে অ্যালকিন বলে। দেখো এই দ্বিবন্ধনটা, এটা হলো গাঠনিক মূলক, কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। অ্যালকিন এর সাথে যখন ক্লোরিন বা অন্য কিছু যুক্ত হয়, অ্যালকিনের সাথে যখন ক্লোরিন যুক্ত হয়, দেখো একটা ক্লোরিন এর সাথে একটা ক্লোরিন এর সাথে কার্বনের যোজনের চার, ঠিক আছে, তখন তেল জাতীয় পদার্থ, তৈল জাতীয় পদার্থ, তৈল জাতীয় পদার্থ সৃষ্টি হয়। তো আমরা এখন একটা জিনিস জানবো, অ্যালকিনের সাথে ক্লোরিন বা ব্রোমিন যুক্ত হয়ে তৈলাক্ত পদার্থ সৃষ্টি করে। এখন এই তৈলাক্ত পদার্থ আসলে ওলিফিনস থেকে এসেছে। ওলিফিন, ও এল আই এফ আই এন, ওলিফিন তৈল সৃষ্টিকারী। তখন এদেরকে কি বলা হবে? অলিফিন। আমরা এটা একটু জানবো। আচ্ছা, পরবর্তীতে আমরা কি দেখবো? দেখো অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিনের প্রস্তুতি 1 নাম্বার, আমরা 1 নম্বরে কি বলতে পারি? দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তোমরা আগেই জানো অ্যালকাইল হ্যালাইড তো হ্যালোজেন। হ্যালোজেন হলো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, পর্যায় সারণীর গ্রুপ 17 এর মূল্য। তো এই ক্লোরিন, তাহলে ইথাইল ক্লোরাইড, দুইটা কার্বন থাকে, ইথেন, ইথাইল ক্লোরাইড। আমি এর আগের দিন এরকম লিখছিলাম মিথেন, C2, ইথেন, করবেন, তাহলে এটা কি? ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড। দেখো একে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, ALC শব্দের অর্থ অ্যালকোহলীয় দ্রবণ, অর্থাৎ এই বিক্রিয়াটা সম্পন্ন হবে অ্যালকোহলীয় দ্রবণে। যদি আমরা বিক্রিয়া করি তাহলে কি হয়? এই যে অ্যালকোহলীয় দ্রবণে এই হাইড্রক্সিল মূলক এই যৌগ থেকে হাইড্রোক্লোরিন, অর্থাৎ হাইড্রোজেন আর ক্লোরিনকে অপসারণ করবে। তাহলে এইচ আর একটা সিএল যদি বেরিয়ে যায় তাহলে এর মাঝখানে দ্বিবন্ধন হবে। তাহলে কি হবে উৎপন্ন? CH2 ডাবল বন্ড, CH2 প্লাস সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ এই যৌগ থেকে HCl বেরোবে। এই যৌগটি থেকে কি বেরোবে? HCl। HCl এর সাথে বিক্রিয়া করে কি করবে? NaCl, পানি উৎপন্ন করবে। NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হবে। বিক্রিয়াটি আমি সুন্দর করে যদি লিখি, দেখো এখানে Cl, 3টা হাইড্রোজেন ছিল, আমি 2টা রাখছি আর এক হাইড্রোজেনকে নিচে দেখাইছি। তো আসলে যৌগটা এইভাবে বিক্রিয়াটা হবে, এই বন্ধনটা এখানে আসবে। যখন এই বন্ধনটা এখানে আসবে তাহলে CH2, এই বন্ধ এই জায়গায় আসলে কয়টা বন্ধন হবে? 2টা বন্ধন, CH2 ডাবল বন্ড, CH2, দেখতে পাচ্ছ? আর এই HCl আবার এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে লবণ। তোমরা 7ম অধ্যায়ে এগুলো দেখেছো।
তাহলে এটা একটা অ্যালকিন প্রস্তুতি, খুব গুরুত্বপূর্ণ একটা অ্যালকিন প্রস্তুতি। আমরা দ্বিতীয় প্রস্তুতি যদি দেখি অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে আমরা এই অ্যালকিনের দ্বিতীয় প্রস্তুতিটি অ্যালকোহল থেকে করব। যদি অ্যালকোহল থেকে আমি বিক্রিয়াটি করতে চাই তাহলে আমরা নিলাম ইথানল। দেখো এর নাম ইথানল, ইথেন থেকে আইছে, দুইটা কার্বন ইথেন আর অ্যালকোহলের অল, ইথেন যোগ অল ইথানল। একে নিরুদন বিক্রিয়া H2SO4 180 ডিগ্রি সেলসিয়াস। এই সালফিউরিক অ্যাসিড নিরোধক, নিরোধক শব্দের অর্থ পানি শোষণ করতে পারে, তাহলে সালফিউরিক অ্যাসিড এই যৌগ থেকে পানি শোষণ করবে। যখন পানি শোষণ করবে তখন কি হবে, CH2 ডাবল বন্ড প্লাস এই সালফিউরিক অ্যাসিড পানি শোষণ করছে ডট H2O। আমরা এইভাবে লিখতে পারি, এখানে সালফিউরিক অ্যাসিড না লিখলেও কোনো সমস্যা নাই। তো দেখো এই বিক্রিয়াটি একটা নির্দন বিক্রিয়া, ঠিক অনুরূপভাবে আমি এই বিক্রিয়াটিকে এইভাবে দেখাইতে পারি। বিক্রিয়াটিকে এইভাবে ভেঙে দেখাই। এই বিক্রিয়াটিকে আমি যদি ভেঙে দেখাই, দেখো কি হয়। প্রথমে এই হাইড্রোজেন আর এই যৌগ থেকে যাবে -OH, এই হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মিলে পানি উৎপন্ন করবে, আর কি থাকে CH3 বন্ড CH2 বন্ড O। এই জায়গা থেকে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোক্সিল মূলক চলে গেলে কি থাকে O, এই অক্সিজেন এখানে, আর এই জায়গা থেকে SO3H প্লাস পানি। তাহলে এই যৌগটার নাম কি, এটা হলো SO4 আছে, এজন্য সালফেট মূলক, হাইড্রোজেন সালফেট, তাহলে এটাকে ইথাইল হাইড্রোজেন সালফেট, ইথাইল হাইড্রোজেন সালফেট। ইথাইল হাইড্রোজেন সালফেট, ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হলো। এই যৌগটাকে আমি আবার এই পাশে নিয়ে আসি। এখন একে যদি আমরা উত্তপ্ত করি তখন এই যে সালফেট মূলক আর হাইড্রোজেন আর একটা এই যৌগ, অর্থাৎ এই কার্বন থেকে 2 নং কার্বন থেকে একটি হাইড্রোজেন নিয়ে সালফিউরিক অ্যাসিড আলাদা হয়ে যাবে। তাহলে আমি একটু ভেঙে যদি দেখি, দেখো এখানে CH2 এইচটা নিচে লিখলাম, তো এই বন্ধনটা এখানে আসবে আর এইটা H2SO4 এখানে চলে গেল, তাহলে CH2 ডাবল বন্ড CH2 প্লাস ইথিন। তো ইথানল থেকে আমরা এই যে প্রক্রিয়া, অর্থাৎ নিরুদন প্রক্রিয়া, এটা এই বিক্রিয়াটার নাম হলো নিরুদন, নিরুদন বিক্রিয়া, নিরুদন বিক্রিয়া, বিক্রিয়াটির নাম নিরুদন বিক্রিয়া। বিক্রিয়াটি তুলে ফেলাম। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো আমি এই সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে যদি অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 নিয়ে উত্তপ্ত করি, তাহলে এক্ষেত্রেও নিরুদন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড ও নিরোধক, এটি নিরুদন প্রক্রিয়ায় অ্যালকোহল থেকে ইথিন উৎপন্ন করবে, ইথিন উৎপন্ন করবে, এর নাম হলো ইথিন। তাহলে অ্যালকোহল থেকে ইথিন প্রস্তুতি হবে।
এই 2 নাম্বার দুটাই নির্দন, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড দ্বারাও নির্দন করা যায়, অ্যালুমিনিয়াম অক্সাইড দ্বারাও নির্দন করা যায়। আমরা 3 নাম্বার একটা বিক্রিয়া দেখি। ডাই হ্যালাইড থেকে ডাই হ্যালাইড থেকে দেখো ডাই হ্যালাইড থেকেও অ্যালকিন প্রস্তুত করা যায়। আমি 3 নাম্বার 3টা বিক্রিয়া আমি দেখাইলাম। ডাই হ্যালাইড, এই যে একটা হ্যালাইড ক্লোরিন, একটা ক্লোরিন অথবা ব্রোমিনও থাকতে পারে অথবা আয়োডিনও থাকতে পারে। ওর নাম হলো, এটাকে যদি এক কার্বন ধরি, দুইটাকে 2 কার্বন, 1,2 ডাইক্লোরোইথেন, এর নাম কি 1,2 ডাইক্লোরোইথেন। এই জিঙ্কের হলো পাউডার, গুঁড়া প্রকৃতির, একে যদি ওই 1,2 ডাইক্লোরোইথেনে মিশিয়ে রিফ্লাক্স শব্দটা তো ঝাঁকুনি, যদি ঝাঁকাই একে বলা হয় পাতন, সামান্য তাপ প্রয়োগ করতে হবে, তাহলে জিঙ্ক 2টা ক্লোরিন নিয়ে Zn2 এখানে চলে যাবে, তখন এখানে ইথিন উৎপন্ন হবে, এটা হবে ইথিন। তো আসলে রিঅ্যাকশনটা কিভাবে ঘটে, এই বন্ধনটা এখানে চলে আসে, এই 2টা ক্লোরিন একটা বন্ধন নিয়ে একটা ক্লোরিন Zn2 করে বেরিয়ে যায়, আর অপর যে বন্ধনটা রয়েছে সেটি এই কার্বন কার্বনের মাঝে এসে দ্বিবন্ধন সৃষ্টি করে। তো দেখো ইথিনের যে 2টা বন্ধন আছে, এই 2টা বন্ধনের মধ্যে একটি শক্তিশালী বন্ধন আর একটি দুর্বল প্রকৃতির বন্ধন। যেহেতু ইথিনে বা অ্যালকিনে একটি দুর্বল বন্ধন রয়েছে, এজন্য অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সমূহ অধিক সক্রিয় প্রকৃতির। অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সমূহ অধিক সক্রিয় প্রকৃতির। প্রস্তুতি আমরা দেখলাম। তো অ্যালকিন সমূহের সাধারণ ধর্ম দেখো, অ্যালকিন সমূহ কোন কোন ধর্ম প্রদর্শন করে। প্রথমত এদের যদি আমি ভৌত ধর্ম বলি, ভৌত ধর্ম, তাহলে অ্যালকিন সমূহের ভৌত ধর্ম আমরা আলোচনা করতে গেলে এটা অত্যন্ত সক্রিয় প্রকৃতির পদার্থ, এবং অ্যালকেনের মতো এদেরও আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ অ্যালকেন সমূহের মতো অ্যালকিন সমূহ আণবিক ভর যত বাড়বে, অর্থাৎ কার্বন শিকল যত বৃদ্ধি পাবে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেতে থাকবে। তবে নিম্ন কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকিন সমূহ সাধারণত গ্যাসীয় প্রকৃতির। ভৌত ধর্ম। এরপর আমরা আসলাম রাসায়নিক ধর্ম। তো কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্ম আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা আগে থেকেই জানি রাসায়নিক ধর্ম মানে বিভিন্ন ধরনের বিক্রিয়া। তো প্রথম বিক্রিয়া আমরা 1 নম্বর বিক্রিয়া যদি আমি দেই, দহন বিক্রিয়া, আমরা আগেই পড়েছি দহন বিক্রিয়া। ইথিন দহন কিভাবে হয়, অক্সিজেনে দহন করতে হয়, অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে দহন বিক্রিয়া। তাহলে কার্বন ডাই অক্সাইড আর পানি, দেখো কার্বন আছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি। তো এখন কার্বন কয়টা, 1 2টা, 2 দ্বারা গুণ দিলাম। হাইড্রোজেন 2 আর 2 4, 2 দ্বারা গুণ দিলাম। তো অক্সিজেন কয়টা হলো, 2 দুগুণে 4 আর 2 6টা, 3 দ্বারা গুণ করো, এটা জাস্ট সমতা। তো এই দহন বিক্রিয়া সাধারণত ওই আমরা জানি 2 প্রকার, সম্পূর্ণ দহন এবং অসম্পূর্ণ দহন। এটা সম্পূর্ণ দহন বিক্রিয়া, সাথে সাথে তাপ উৎপন্ন হয়, সাথে সাথে তাপ উৎপন্ন হবে। তো দহন বিক্রিয়ার পর এই অ্যালকিন সমূহের আরেকটা সুন্দর ধর্ম রয়েছে, সেটা হলো
সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে বা দ্রুত বিক্রিয়া প্রদর্শন করে। তো 2 নম্বরে আমরা চলে যাই। বা দ্রুত বিক্রিয়া, ইংরেজিতে বলে অ্যাডিশনাল রিঅ্যাকশন, সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া। তো দেখো ইথিন, এটা কি ইথিন, ইথিন আমরা প্রথমে হাইড্রোজেন সংযোজন করব, নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেলসিয়াস। আমরা 180 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। এর উপর তখন একটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হবে প্রথম কার্বনের সাথে, আর একটা হাইড্রোজেন দ্বিতীয় কার্বনের সাথে যুক্ত হবে, এবং যেটা শক্তিশালী বন্ধন সেটা থাকবে, আর যেটা দুর্বল প্রকৃতির বন্ধন সেটা ভেঙে যাবে। আর একটা দুর্বল প্রকৃতির বন্ধন ভাঙলে দুটি শক্তিশালী বন্ধন সৃষ্টি হয়, তাহলে হবে CH3 CH3। দেখো এখানে বিক্রিয়ক কয়টি? দুইটি, একটা দুইটা, দুইটি বিক্রিয়ক বিক্রিয়া করে একটি উৎপাদ সৃষ্টি করছে, সুতরাং এটি সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া। বিক্রিয়াটির বাংলা আমরা যদি বলি, নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিন ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথেন পাওয়া যায়। কি পাওয়া যায়? ইথেন পাওয়া যায়। অথবা আমরা আরেকটা কিছু বলতে পারি, ধরে হলো ইথিন ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে নিকেল চূর্ণ 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত নিকেল চূর্ণ প্রভাবকের উপর দিয়ে চালনা করলে ইথেন পাওয়া যায়। আমি আর একবার রিপিট করছি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, ইথিন ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত নিকেল চূর্ণ প্রভাবকের উপর দিয়ে চালনা করলে ইথেন পাওয়া যায়। তো আমরা একটা সংযোজন বিক্রিয়া দেখলাম। তো এখন দেখো এই সংযোজন বিক্রিয়ায় যখন ব্রোমিন হবে, এটাও সংযোজন বিক্রিয়া। যখন ব্রোমিন হয়, ব্রোমিনের লাল বর্ণ, এখন এই ব্রোমিনটা কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে দ্রবীভূত অবস্থায় আছে। আমরা জানি যে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। লাল বর্ণের ব্রোমিন, ইথিন হলো গ্যাস, এই গ্যাসটাকে এই লাল বর্ণের ব্রোমিনের মধ্য দিয়ে চালনা করলে এক সময় ওই লাল বর্ণ চলে যাবে, অর্থাৎ লাল বর্ণ বর্ণহীন হবে। তাহলে কি হবে? যৌগটা একটা ব্রোমিন এই জায়গায় যুক্ত হবে, একটা ব্রোমিন এখানে, এই দেখো ব্রোমিন। তা আমরা আবার জানি এটা দুটি বিক্রিয়া করে একটি উৎপাদ সৃষ্টি করছে, তাহলে সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া আর একটা জিনিস দেখো, যে একটা পাই বন্ধন আর একটা সিগমা, একটা শক্তিশালী বন্ধন, একটি দুর্বল প্রকৃতির বন্ধন। যেটা দুর্বল প্রকৃতির বন্ধন সেটি ভেঙে দুটি শক্তিশালী বন্ধনের সৃষ্টি হয়েছে। তাহলে যৌগটার নাম 1,2 ডাইব্রোমো ইথেন। আর কার্বনের যোজনী 4, দেখো 1 2 আর 2 4, 1 2 আর 2 4, ঠিক আছে। তাহলে যৌগটার নাম 1,2 ডাইব্রোমো ইথেন। এটা বর্ণহীন যৌগ, বর্ণহীন যৌগ। এটা আসলে ব্রোমিন দ্রবণ বিক্রিয়াটি, ব্রোমিন দ্রবণ বিক্রিয়া, বিক্রিয়াটিকে ব্রোমিন দ্রবণ বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়াটিকে ব্রোমিন দ্রবণ বিক্রিয়া, ব্রোমিন দ্রবণ না, ব্রোমিন সংযোজন বিক্রিয়া। তো বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, VBI বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই বিক্রিয়ার সাহায্যে, অর্থাৎ এই লাল বর্ণকে বর্ণহীন দেখে যৌগটি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত তা শনাক্তকরণ করা যায়। বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক অনুরূপ আরেকটি বিক্রিয়া রয়েছে এই অসম্পৃক্ত শনাক্তকরণের জন্য। তাহলে বিক্রিয়াটি
তাহলে বিক্রিয়াটি অসম্পৃক্ত তা শনাক্তকরণে ব্যবহৃত হয়। বিক্রিয়াটি অসম্পৃক্ততা শনাক্তকরণে ব্যবহৃত হয়। ঠিক ওর অনুরূপ আরেকটি সংযোজন বিক্রিয়া দেখো। এটা গোলাপি। আরেকটি সংযোজন বিক্রিয়া দেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটিও ভেরি ভেরি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইথিনের সাথে অর্থাৎ ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা ইথিনকে জারিত করলে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হলো গোলাপি বর্ণ। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ গোলাপি বর্ণ। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা ইথিনকে এর মধ্য দিয়ে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের মধ্য দিয়ে ইথিন গ্যাস চালনা করলে ইথিন জারিত হয়ে গ্লাইকল উৎপন্ন করবে। দেখো অক্সিজেন 1 2, দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন। তাহলে আমরা কয়টা অর্থাৎ অ্যালকোহলিক মূলক কয়টা বানাইতে পারি? দুইটা ওইস বানাইতে পারি। একটা হাইড্রোক্সিল মূলক বা অ্যালকোহলিক এক নং কার্বনের সাথে, অপর অ্যালকোহলিক মূলকটি 2 নং কার্বনের সাথে যুক্ত হবে। ইথেন 1,2 ডাই বর্ণহীন, যৌগটি বর্ণহীন। এর আরেকটা নাম রয়েছে, আমি সেটা দেখাবো। তো দেখো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের মধ্য দিয়ে ইথিন গ্যাস চালনা করলে এই গোলাপি বর্ণ বর্ণহীন হয়। এই বর্ণের পরিবর্তন দেখে এটি অসম্পৃক্ত যৌগ তা শনাক্তকরণ করা যায়। তার মানে প্রথম বিক্রিয়া এবং দ্বিতীয় বিক্রিয়া দ্বারা কোনো জৈব যৌগের অসম্পৃক্ততা শনাক্তকরণ করা সম্ভব যায়। তো আমরা দেখো এই বিক্রিয়াটি কি নামে পরিচিত? আসলে বিক্রিয়াটি বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা। এই বিক্রিয়াটি বেয়ার পরীক্ষা নামে পরিচিত। তাহলে আমরা কি দেখলাম? দুইটা হাইড্রক্সিল মূলক, এর আরেকটা নাম হলো ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল বর্ণহীন। এই যৌগের আরেকটা নাম হলো ইথিলিন গ্লাইকল। তাহলে আমরা কি বলতে পারি? ইথেন 1 2 ডাইয়ল, এটি বর্ণহীন যৌগ, অথবা ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের মধ্য দিয়ে ইথিন গ্যাস চালনা করলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে এবং ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে বিবর্ণ করে বা বর্ণহীন করে। বর্ণের এই পরিবর্তন দেখে জৈব যৌগের অসম্পৃক্ততা শনাক্তকরণ করা যায়। তাহলে আমি দুটি বিক্রিয়া দেখাইছি তোমাদের। জৈব যৌগের অসম্পৃক্ততা শনাক্তকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি বিক্রিয়া তোমরা পড়বে। আর একটি বিক্রিয়া দেখো। এটিও সংযোজন। এটিও সংযোজন বিক্রিয়া। তো ইথিন
পানির সাথে বিক্রিয়া করবে ফসফরিক অ্যাসিড। এই যৌগটার নাম ফসফরিক অ্যাসিড। উচ্চ চাপ তাপ, উচ্চ চাপ ও তাপ, উচ্চ চাপ ও তাপ দিতে হবে, উচ্চ চাপ ও তাপ। তাহলে আমরা পানিকে ভাঙলে কি পাই? পানিকে ভাঙলে পাওয়া যায় হাইড্রোজেন আর হাইড্রোক্সিজেন। পানিকে ভাঙলে কি পাওয়া যায়? হাইড্রোজেন হাইড্রোক্সিজেন। ওএইচ মূলকটা এই কার্বনের সাথে যুক্ত করলাম, হাইড্রোজেনটা এই কার্বনের সাথে যুক্ত করলাম। এখন তোমরা যদি না স্যার ও হাইড্রোক্সিল মূলকটি এই কার্বনের সাথে এবং হাইড্রোজেনটি এই কার্বনের সাথে যুক্ত করব, কোনো সমস্যা নেই, তবে ভালো হয় এভাবে লিখলেই। তাহলে আরেকটা হাইড্রোজেন আসলে কি হবে? তাহলে 3 একক বন্ধন হয়ে গেল, CH2 বন্ড OH, ইথা, কি আমরা পাবো ইথানল। কি পাবো? ইথানল। দেখো এই ইথানলকে তোমার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ইথানল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটি নবায়নযোগ্য জ্বালানি। খুবই শিল্পক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। শিল্পক্ষেত্রে ইথানলের গুরুত্ব অপরিসীম। তো এরপর আছে দুই তিন পলিমারকরণ বিক্রিয়া। তো ইথিন উচ্চ চাপ তাপ সামান্য অক্সিজেন। দেখো ইথিনকে উচ্চ চাপ তাপ এবং সামান্য অক্সিজেন মানে বায়ুর উপস্থিতি, সামান্য অক্সিজেনের উপস্থিতিতে যখন একে পলিমারকরণ করা হয় তখন যেটি শক্তিশালী বন্ধন সেটি থেকে যাবে, যেটি দুর্বল প্রকৃতির বন্ধন সেটি ভেঙে একাধিক ইথিলিন পরপর যুক্ত হবে। বন্ড CH2 দেখো কত সংখ্যক হলো? n সংখ্যক। তাহলে দেখো n সংখ্যক, এর নাম হলো ইথিন। একটি, একে বলা হয় মনোমার, আর অসংখ্য সৃষ্টি হয়েছে, সুতরাং এটি হবে পলিথিন। পলি শব্দের অর্থ কি? পলিথিন। পলি শব্দের অর্থ বহু, পলি যোগ ইথিন, পলিথিন। এই যে পলিথিন বা শপিং ব্যাগ যেটা হলো সেই পলিথিন। অসংখ্য, এখানে n এর মান 600 থেকে 700 পর্যন্ত হয়ে থাকে। তো দেখো ইথিন, এটাকে বলা হয় মনোমার, মনোমার। আর একে বলা হয় পলিমার। একে বলা হয় মনোমার, এটা হলো পলিমার। তো এই পলিথিনের মনোমার কি? ইথিন। তো আমরা যদি বলি যে মনোমার কাকে বলে বা পলিমার কাকে বলে, দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অণু পরপর যুক্ত হয়ে বৃহৎ অণু বিশিষ্ট যৌগ উৎপন্ন করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে, আর উৎপন্ন যৌগকে পলিমার বলে। পলিমার বিক্রিয়ায় যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা একক যুক্ত হয় এদেরকে মনোমার বলে। এটা হলো মনোমার। আমরা পলিমার পলিথিন বা প্লাস্টিক পড়ানোর সময় আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো ইথিনের ক্ষেত্রে বা অ্যালকিনের ক্ষেত্রে আমি যা পড়ালাম ভৌত এবং রাসায়নিক ধর্ম এবং নামকরণ, এটা জানলেই তোমাদের হবে। মাধ্যমিক পর্যায়ে এর বেশি জানার দরকার নেই। আমরা এরপরে চলে যাব অ্যালকাইন। তো দেখো অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। তো এখানে n এর মান, এখানেও n এর মান 2 3 4 ইত্যাদি। তো এবং এই ক্ষেত্রে নামের শেষে আইন যুক্ত হবে। দেখো অ্যালকাইনের কার্যকারী মূলকের গাঠনিক সংকেত বন্ড C ট্রিপল বন্ড C বন্ড। এখানে আমরা প্রথম n এর মান যদি 1 হয় তাহলে CH ট্রিপল বন্ড CH, তাহলে দুটো কার্বন হলে হয় ইথেন। এটা কি হবে? ইথ যোগ আইন, ইথাইন। এটা কি হবে? দুটো কার্বন, তাহলে ইথ যোগ আইন, ইথাইন।
আচ্ছা, পরবর্তীতে কি হবে? প্রোপাইন। দেখো, এ দেখো 3 আর হাইড্রোজেন একসা, 3 আর 1 4, এটা কি হবে? প্রোপাইন। প্রোপাইন, প্রোপ যোগ আইন, প্রোপাইন। তো এখন দেখো, আমি ত্রিবন্ধনটা যদি এই প্রথম অবস্থানে দিতাম তাহলে 1, আবার শেষে দিছি তাহলে 1, তাই প্রোপাইনের ক্ষেত্রে 1 বা 2 দেওয়ার প্রয়োজন নেই। এখন যদি আমার 4টা কার্বন হয়, 3 4, আমি প্রথম শেষ কার্বনের সাথে ত্রিবন্ধন দিয়েছি। দেখো 3 আর 1 4, 3 আর 1 4, ঠিক আছে। এখানে 1 2 দুটি হাইড্রোজেন, তাহলে এটা কি হবে? বিউটাইন। বিউটাইন 1, এটা কি হবে? বিউটাইন 1। ঠিক অনুরূপ ভাবে আমি যদি এখানে CH3 দেই, দেখো 1 2 3 4টা কার্বন, তাহলে এর নাম কি হবে? 1 2 দুই অবস্থান আছে, 1 2 দুই অবস্থানে ত্রিবন্ধন, এই জন্য নাম হবে বিউটাইন। বিউটাইন 2, বিউটাইন 2। তাহলে বিউটাইন 1 এবং বিউটাইন 2, এই যে বিউটাইন 2 বিউটাইন 1। এখন আমরা তো সংজ্ঞায়িত করি, এরকম আরো রয়েছে পেন্টাইন, হেক্সাইন, হেপ্টাইন। আমরা এখন অ্যালকাইন কাকে বলে যদি আমি সংজ্ঞায়িত করি, তাহলে দেখো কি হয়। যে সমস্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন অন্তত একটি ত্রিবন্ধন রয়েছে, তাদেরকে অ্যালকাইন বলে। তো দেখো, আমি পড়তেছি যে সমস্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন অন্তত একটি ত্রিবন্ধন রয়েছে, তাদেরকে অ্যালকাইন বলে। তো আমরা অ্যালকাইন কাকে বলে সংজ্ঞায়িত করতে পারবো। এরপর আমরা চলে যাব কি? অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি। আমরা অ্যালকাইন প্রস্তুতি করব। 1, ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইড থেকে। তো ক্যালসিয়াম কার্বাইড কি? দেখো, এটা হলো ক্যালসিয়াম কার্বাইড। একে যদি আমি পানি যোগ করি, তাহলে হবে এটা ইথাইন বা অ্যাসিটিলিন। দেখো, আমি এই যৌগটাকে একটু ভেঙে লিখি। এখানে কার্বন এইভাবে আছে এবং এই ক্যালসিয়াম আমি নিচে দিলাম। ক্যালসিয়ামের যোজনী 2, 1 2, কার্বনের যোজনী 4। আসলে যৌগটা এরকম, এর নাম ক্যালসিয়াম কার্বাইড। তোমরা অনেক সময় দেখবে অসাধু যারা ব্যবসায়ী, তারা ফল পাকাতে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে। এই ক্যালসিয়াম কার্বাইড বাজারে কিনতে পাওয়া যায়। এটি পানির সাথে মিশিয়ে ওই ফলের উপর ছিটিয়ে দিলে ইথাইন উৎপন্ন হয় বা অ্যাসিটিলিন উৎপন্ন হয়। তোমরা জানো যে ইথিলিন, এর আরেকটা নাম ইথিলিন। তোমরা জানো যে এই ইথিলিন এক ধরনের গ্যাসীয় হরমোন, এটি ফল পাকাতে সাহায্য করে। ইথিলিন এক ধরনের গ্যাসীয় হরমোন, এটি ফল পাকাতে সাহায্য করে। তো এই সেই রিঅ্যাকশনটা। তো এখন দেখো, পানিকে ভাঙলে HOH,
তো এখন এই হাইড্রোজেনগুলো ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়, হাইড্রোজেনগুলো কার্বনের সাথে যুক্ত হয় দুইটা, আর ক্যালসিয়ামের সাথে দুইটা, তার মানে 2 মোল পানি যুক্ত হবে এখানে 2। অর্থাৎ দুটি হাইড্রোজেন দুটি কার্বনের সাথে যুক্ত হবে, আর দুটি হাইড্রোক্সিল মূলক ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। আমরা আরেকটি বিক্রিয়া দেখবো, আরেকটি প্রস্তুতি করবো। দেখো 2 ডাই হ্যালাইড থেকে আমরা জানি অ্যালকোহলীয় মাধ্যমে এই ক্লোরিনগুলো অপসারিত হয়, অপসারণ বিক্রিয়া, ইলিমিনেটেড রিঅ্যাকশন। কিন্তু এই ক্লোরিনগুলো একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন, অর্থাৎ এই যৌগ থেকে 2 মোল এই সেল বেরিয়ে যাবে। 2 মোল তার মানে দুটি হাইড্রোজেন এবং দুটি ক্লোরিন যখন বেরিয়ে যাবে তখন একটি 3টি বন্ধন সৃষ্টি হবে, 1 2 3। আর এই 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম ক্লোরাইড 2 মোল পানি উৎপন্ন করে। বিক্রিয়াটা একটু লক্ষ্য করো, 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম ক্লোরাইড 2 মোল পানি উৎপন্ন করবে, আর সাথে ইথাইন বা অ্যাসিটিলিন উৎপন্ন করবে, ইথাইন বা অ্যাসিটিলিন উৎপন্ন করবে। আমরা এই দুটো বিক্রিয়া জানলেই আমাদের অ্যালকাইন প্রস্তুতি আর জানার দরকার নেই। আচ্ছা, এরপর আমরা অ্যালকাইনের রাসায়নিক ধর্ম সম্বন্ধে জানব। রাসায়নিক ধর্ম দেখো, বরাবরের মতো অ্যালকাইনের ক্ষেত্রেও আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেতে থাকে। এক্ষেত্রে নিম্ন কার্বন সংখ্যা বিশিষ্ট যৌগসমূহ গ্যাস এবং কার্বন সংখ্যা অনেক বৃদ্ধি পেলে তাদের গলনাঙ্ক অর্থাৎ ভৌত অবস্থার পরিবর্তন, প্রথমে লিকুইড পরবর্তীতে সলিড মানে কঠিন প্রকৃতির হয় বা কঠিন আকার ধারণ করে। তো রাসায়নিক ধর্ম আমরা যখন জানবো, তো প্রথম অবস্থা দহন বিক্রিয়া। দেখো দহন বিক্রিয়া কি, ইথাইন তাহলে কার্বন আছে, কার্বন ডাই অক্সাইড হবে, কার্বন ডাই অক্সাইড পানি তাপ। তো এখন কার্বন 2টা, 2 দ্বারা গুণ দিলাম, হাইড্রোজেন 2টা মিলে গেছে। এখন 2 দোকানে 4টা অক্সিজেন আর একটা 5টা, তার মানে 5 বিজোড় সংখ্যা দেখে 5/2 দিলাম। এখানে উৎপাদে মোট কার্বন সংখ্যা 5টি, তাই যেহেতু 5 বিজোড় সংখ্যা, তাহলে আমরা 5/2 যখন 2 দেব, 2 কাটা গেলে 5টা অক্সিজেন পরমাণু, এটা আমরা সমতা করলাম। এখন এই বিক্রিয়াটা তোমরা অনেক সময় দেখবে অক্সি অ্যাসিটিলিন বিক্রিয়া নামে বা শিখা নামে পরিচিত। এই বিক্রিয়াটি, এই দেখ এখানে যে শিখা সৃষ্টি হয়, শিখা অক্সি অ্যাসিটিলিন শিখা। অক্সি অ্যাসিটিলিন শিখা তোমরা এটি সাধারণত ধাতব ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয় এবং যে তাপ উৎপন্ন হয় এই তাপের পরিমাণ 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। এই তাপের পরিমাণ 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় ধাতব পদার্থ গলে যায় এবং ধাতু জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ তোমরা গ্যাসের যে ঝালাইগুলো দেখবে, বোতলজাতকৃত যে গ্যাস আছে বাজারে দেখতে পাওয়া যায়, এগুলোর ভিতরে আসলে ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস থাকে এবং ওই বায়ুর অক্সিজেন দ্বারা দহনের মাধ্যমে তাপ উৎপন্ন করে এই তাপ দ্বারা ধাতব পদার্থ গলে যায় এবং ধাতু জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয়। 2 নাম্বার সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া বা যুত বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া বা যুত বিক্রিয়া আমরা আগেও পড়েছি। সংযোজন বিক্রিয়া বা যুত বিক্রিয়া ঠিক অনুরূপ। দেখো এখানে শক্তিশালী বন্ধন একটি এবং দুর্বল বন্ধন দুইটি। দুইটি দুর্বল বন্ধন ভাঙলে
কয় মোল হাইড্রোজেন লাগবে? 2 মোল হাইড্রোজেন লাগবে। এই জন্য আমাকে এখানে 2 দ্বারা গুণ দিতে হবে। একটা হাইড্রোজেন, প্রথম কার্বন দুইটা, অর্থাৎ CH3 বন্ড CH3। এটা হলো ইথাইন, এটা হলো ইথেন। দেখো, ইথ যোগ এন ইথেন, আর ইথ যোগ আইন ইথাইন, এন থেকে আইন, অর্থাৎ অসম্পৃক্ত যৌগ থেকে সম্পৃক্ত যৌগ পাওয়া যায়। এখানে বিক্রিয়ক দুইটি, এক দুই, দুইটি বিক্রিয়ক বিক্রিয়া করে একটি উৎপাদ গঠন করে, তাই একে সংযোজন বা যৌথ বিক্রিয়া বলে। আমরা আরো কয়েকটি বিক্রিয়া দেখব। আমরা আরো কয়েকটি সংযোজন বা যৌথ বিক্রিয়া দেখি। এটা বর্ণ লাল বর্ণ। দেখো, আমরা অ্যালকিনের ক্ষেত্রে শিখছিলাম এটা লাল বর্ণ। তাহলে এখানে দুইটা দুর্বল বন্ধন রয়েছে, তাই 2 মোল ব্রোমিনের প্রয়োজন। তাহলে এর সাথে দুইটা ব্রোমিন যুক্ত হবে, এর সাথে দুইটা ব্রোমিন, অর্থাৎ প্রথম কার্বনের সাথে দুইটা ব্রোমিন, দ্বিতীয় কার্বনের সাথে দুইটা ব্রোমিন। তাহলে আমি যেটা এটা ধরে না, তাই নিচে লিখলাম। হ্যাঁ, উপরে নিচে লিখলাম। আমরা সাইডেও লিখতে পারি, কোনো সমস্যা নেই, সাইডেও লিখতে পারি। তাহলে এর নাম কি? 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন। এটা দ্বারা, অর্থাৎ সংখ্যা দ্বারা অবস্থান নির্দেশ করে, সংখ্যা দ্বারা অবস্থান নির্দেশ করে। আর টেট্রা মানে 4টা ব্রোমিন। আর যেহেতু কার্বন কার্বন একক বন্ধন, তাই নাম হয়েছে ইথেন। তাহলে একে যদি আমি এক কার্বন, দেখো এটাকে এক কার্বন দিলে 1 1 2 2 1 1 2 2, মানে দুইবার ব্রোমিন, 1 1 2 2 টেট্রা ব্রোমো, 1 2 3 4, চারটা থাকলে টেট্রা, টেট্রা ব্রোমো ইথেন, নামটা হলো টেট্রা ব্রোমো ইথেন। এখন এই যৌগটি বর্ণহীন। তাহলে দেখো, আমি আগেই বলেছিলাম, সেটা হলো ব্রোমিন দ্বারা অসম্পৃক্ততা শনাক্তকরণ করা যায়। যেহেতু এখানে 2টি পাই বন্ধন রয়েছে বা 2টি দুর্বল প্রকৃতির বন্ধন রয়েছে, সুতরাং এটি অসম্পৃক্ত যৌগ, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন অসম্পৃক্ত যৌগ। অ্যালকিন এবং অ্যালকাইন অসম্পৃক্ত যৌগ বিধায় ব্রোমিনের লাল বর্ণকে এটা বর্ণহীন করেছে। এটা একটা বিক্রিয়া বর্ণহীন করেছে। এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আচ্ছা, দুটি বিক্রিয়া করে একটি উৎপাদ সৃষ্টি করেছে, তাই একটি সংযোজন বিক্রিয়া বা যৌথ বিক্রিয়া, অ্যাডিশনাল রিঅ্যাকশন বলা হয়। তো আমরা আরেকটা বিক্রিয়া দেখবো। দেখো, শেষ আমাদের এখন 2% HgSO4 20% H2SO4। এটা খুব সময়, অর্থাৎ মার্কিউরিক সালফেট আর সালফিউরিক অ্যাসিড। 2% মার্কিউরিক সালফেট, 20% হবে কি সালফিউরিক অ্যাসিড। এর উপস্থিতিতে যখন আমরা পানি সংযোজন বিক্রিয়া করব ইথাইনের সাথে, ইথাইন পানি, তাহলে পানি ভাঙলে কি পাওয়া যায়? H বন্ড OH। তাহলে আমরা হাইড্রোজেনকে এর সাথে যুক্ত করলাম, OH কে ওই জায়গায় যুক্ত করলাম। যেহেতু দুটি মৌল যুক্ত হবে, তাহলে একটা দুর্বল বন্ধন ভাঙবে আর একটা দুর্বল, অর্থাৎ দুইটা বন্ধন থেকে যাবে। এরকম লেখা যায়, কিন্তু এটি অস্থায়ী। এই যৌগটি অস্থায়ী যৌগ। যৌগটি অস্থায়ী যৌগ হয়, এটি আবার অস্থায়ী যৌগ হয় এটি। দেখো, একটা হাইড্রোজেন, একটা দুইটা হাইড্রোজেন, CH2, পুনর্বিন্যাস, রিঅ্যারেঞ্জমেন্ট আমরা এই জায়গায় টার্ম নাও দিতে পারি, পরে বোঝাই। এই যৌগটি পুনর্বিন্যাসের মাধ্যমে
অ্যালডিহাইডে পরিণত হয়। কিসে পরিণত হলো? অ্যালডিহাইড। দেখো এই হাইড্রোজেন এই কার্বনের সাথে আসে, তখন অক্সিজেনটা এই কার্বনের সাথে দ্বিবন্ধনে পরিণত হয়। তো হলো এটা হলো ইথানল। অর্থাৎ আমরা এই যৌগটি না লিখে এই ইথানলটা লিখবো একবারে। আমাদের রিঅ্যাকশন কি হবে? এটা একটা বিক্রিয়া করে একবারে ইথানল। কি হবে? ইথানল হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে জৈব যৌগটা একটু কঠিন প্রকৃতি তোমাদের কাছে মনে হলেও যখন তোমরা উচ্চ মাধ্যমিকে যাবে তখন এটি তোমাদের জন্য অত্যাবশ্যকীয় হবে, অর্থাৎ পড়া লাগবেই। তো এখন যদি কিছু তোমরা শিখতে পারো, পরবর্তীতে গেলে তোমাদের খুব ভালো লাগবে এবং এর প্রতি আসক্তি হয়ে পড়বে। তো আমরা দেখো এই এই বিক্রিয়াটাকে, অর্থাৎ কিভাবে এটা হয়, এটা থেকে কিভাবে এটা হয় একটু আমি দেখাই। এই বন্ধনটা এখানে যায়, এই বন্ধনটা যখন এখানে যায় তখন এই বন্ধনটা এই জায়গায় চলে আসে। যখন এই বন্ধনে দুটো ইলেকট্রনটা চলে আসে এটা মাইনাস হয়, আর এটা যখন এখানে চলে যায় তখন এটা প্লাস হয়। তখন এই প্লাসের জন্য এই বন্ধনের ইলেকট্রনটা এটা চলে যায়, তখন এটা কি প্লাস, তখন এটা যুক্ত হয় এর সাথে, এই জায়গায় দ্বিবন্ধন হয়। অর্থাৎ সির সাথে কি হবে? এই হাইড্রোজেন এসে যুক্ত হয়ে 3, এখানে এই বন্ধনটা চলে গেছে আর একটা বন্ধন রয়েছে, আর এটা এখানে যে দ্বিবন্ধন, অর্থাৎ সির সাথে একটা এইচ আছে আর ডাবল বন্ড। তো এটুক অ্যালডিহাইড মূলক, একে আমরা সংক্ষেপে CHO, অর্থাৎ এতটুকের পরিবর্তে আমরা কি লিখি? বন্ড CHO, অর্থাৎ অক্সিজেনটাও কার্বনের সাথে যুক্ত, হাইড্রোজেনও কার্বনের সাথে যুক্ত রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের কাছে ক্লাসগুলো ভালো লাগতেছে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে এবং বাড়িতে বসে যে ক্লাসগুলো হচ্ছে এগুলো দেখে নিজেরা একটু মানে চেষ্টা করবে যাতে তোমরা আরো ভালো পারো পরবর্তীতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকের মতো ক্লাস শেষ করছি।